সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা শুরু করতে চাইছি সেটি হচ্ছে আবেগ। আমরা আবেগ নিয়ে সবাই চলি। বলা হয় যে আমরা যারা এই গোলার্ধে বাস করি পৃথিবীর, আমরা একটু আবেগ বেশি প্রকাশ করি বা আবেগ 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 নিয়ে বেশি আমাদের মানে অনেক কথাবার্তা থাকে যে আমার আমার ভীষণ কষ্ট হয়, আমার রাগ ওঠে। তো আমরা আবেগ নিয়ে অনেক বেশি আলোচনা করি এই গোলার্ধের মানুষ। সেই জন্য আজকে আবেগ নিয়ে কথা বলতে চাইছি। আমরা আবেগ যখন কাজ করি তখনও আবেগের কথা অনেক আসে। মানুষ যখন আমাদের কাছে সেবা নিতে আসেন, তখন আমি যখন স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিয়ে কাজ করি, স্বামী খুব একটা বেশি বলেন না, এটা স্ত্রীরা বেশি বলেন যে আমাকে না ও বুঝতে পারে না। আমাকে বুঝতে পারে না মানে আমার যে আবেগগুলো কাজ করছে, আমি কখন কষ্ট পাচ্ছি, কখনো আমার ভেতরে একটু রাগ কাজ করছে, কখনো আমার মধ্যে খুব হতাশা কাজ করছে, আমার কেন জানি মনে হয় আমার পাশের মানুষটা আমার আবেগগুলো বুঝতে পারে না। তো আমাদের বোধহয় একটা চাহিদা থাকে, বিশেষ করে আমার মনে হয় মেয়েদের বেশি চাহিদা থাকে। অবশ্য আমি জানি না এটা নিয়ে কোনো গবেষণা হয়েছে কিনা। মেয়েরাই বেশি বলে আমার কাছে যে আমার কষ্ট বেশি হয় তখনই যখন দেখিও আমার মনের আবেগটা বুঝতে পারছে না, ধরতে পারছে না আমি কিসের ভেতর দিয়ে যাচ্ছি, আমার মনের মধ্যে কোন ধরনের আবেগের ওঠানামা হচ্ছে, ও একদমই বুঝতে পারে না সেটা। তো আমি চাই যে ও আমাকে আমার এই ব্যাপারটা বুঝুক, আমার ভেতরটা একটু দেখুক, তাতে করে আমাদের বোধহয় দুজনের ব্রিজিংটা, আমাদের দুজনের যে বন্ধন আছে সেটা আরেকটু দৃঢ় হবে। তো আসলে আমাদের একটা চাহিদা আছে প্রত্যেকেরই যে আমার আবেগগুলো আরেকজন যেন বুঝতে পারে। ডেফিনেটলি আমাদের থটসগুলো তো আমরা প্রকাশই করি যে আমি এটা ভাবছি ওটা ভাবছি, কিন্তু অনেক সময় আবেগটা ঠিক বলি না যে আমার এখন রাগ হচ্ছে, আমার এখন কষ্ট হচ্ছে, আমার ভেতরে একদম ভেঙে চুরে যাচ্ছে, আমার ভীষণ মনে হচ্ছে যেন খুব হতাশায় আমি ডুবে যাচ্ছি। আমরা সেগুলো কথার মধ্যেও বেশি প্রকাশ করি না, সেই জন্য হয়তো পাশের মানুষরা আরও বোঝেন না। তো কথার মধ্যে আবেগ বলা হয় ইমোশনাল ওয়ার্ড ইউজ করাটা খুব জরুরি, কিন্তু আমাদের আসলে বাংলা ভাষায় ইমোশনাল শব্দ আমরা খুব একটা ব্যবহার করি না। তো আজকে এটা নিয়ে আমরা কথা বলবো। আর আজকে টপিকটা হচ্ছে কাছের মানুষরা যখন আমাদের আবেগগুলো বুঝতে পারেন, মনের আবেগগুলো, তখন এতটা ভালো লাগে কেন, আমরা খুব ভালো অনুভব করি তখন, কেন অনুভব করি সেটা নিয়ে আলোচনা করব। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, স্টুডিওতে যারা আছেন দুজন আমার সাথে অতিথি হিসেবে। একজন হচ্ছে ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম। ও হচ্ছে একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট, কাজ করছে এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগে। এখন বর্তমানে এখনও চেয়ারপারসন হিসেবে কাজ করছে, ডিপার্টমেন্টের দায়িত্বে আছে। তোমাকে স্বাগত অনুষ্ঠানে। আর আরেকজন হচ্ছে মাহমুদা মোহসিনা বুশরা। বুশরা একজন সাইকোথেরাপিস্ট। বুশরা অনেক দিনের আমাদের যাত্রা একসঙ্গে, আমরা একসাথে প্রশিক্ষণ নিয়েছি, একসাথে কাজ করেছি। তো আমাদের অনেক লম্বা একটা জার্নি আমাদের হয়েছে একসাথে। তো খুব ভালো লাগে যখন কাছের মানুষরা এখানে এসে কাছের মানুষদের পাই। তো আমি জানি না দুজনের মধ্যে কে আগে শুরু করতে চাও। whoever wants to start first. শুরু করি। যে যে আমরা বলেছি যে কাছের মানুষরা আমাদের মনের আবেগগুলো বুঝতে পারলে অনেক বেশি ভালো লাগে কেন, এই কথাটার মধ্যেই না আমার তখন মনে হচ্ছিল যে আমি খুঁজছিলাম যে যখন এটা বলছি যে আমি কেন খুঁজি, আমি কেন খুঁজি, যখন মনে হলো যে আমার থেকে আমি শুরু করি যে হ্যাঁ আমি আসলে আমার মতো করে হয়তো অনেকেই ভাবে, হয়তো বা দর্শকরা কানেক্ট করবে যে আমি কিছু ঘটলে বা কোনো কিছু হলে পরে তখন মনে হয় যে আসলে আমাকে কে বুঝবে, আমার এই ইমোশনটা কে বুঝবে, আমি তার সাথে এক্সচেঞ্জ শেয়ার করতে চাই। তখন কিন্তু খুঁজি, কেন খুঁজি, ওই একটা চিন্তা থেকে যে ভালো লাগে। আসলে শব্দটা ভালো লাগে এটাকে যদি একটু ভাঙি, সেটাতে আসে কেন, ভালো লাগার ভেতরে থাকে যে আমার কাছে আসলে আমি যার কাছে বলবো তার কাছে আমি গ্রহণযোগ্যতাটা কতটুকু পাবো, আমাকে কতটুকু অনুভব করবে, সে কি আমার কথা বুঝতে পারবে, বা আমি যেই গল্পটা শেয়ার করব বা যে কষ্টটা শেয়ার করব সেটার সাথে কি উনি কানেক্ট করতে পারবে। তো এই জায়গাগুলো চিন্তা করে কিন্তু আসলে আমরা তার কাছে যাই, এবং তাতে যেটা হয় কি, এই যে
যখন আমরা শেয়ার করতে পারি না তখন কিন্তু বেশ নিরাপত্তাহীনতায়ও ভুগি আমরা, যে সেফ ফিল হয় না তখন। এখানে গিয়ে যখন কথাটা বলছি, একটা হচ্ছে কি মনে হয় যে বলে না অনেকে যে বুক থেকে কেমন জানি একটা ওজন সরে গেল শেয়ার করতে পারলাম বলে। আমার খুব মনে আছে লাস্ট উইকে যখন আমি আপনার সাথে দেখা করতে আসলাম, আমি কিন্তু চুপ করেছিলাম, কারোর সাথে কিন্তু আমি শেয়ার করিনি। মনে হয়েছে যে আমি আপার কাছে যেতে চাই এবং মানে ওনার কাছে বসে আমি জাস্ট যদি টাচও করি তাও মনে হবে একটা কানেক্টিভিটি তৈরি হবে, আমার একটা কানেকশন তৈরি হবে। তখন আমার ভীষণ একরকম ভালো লাগা কাজ করেছে, বুকের ভেতরটা কেমন জানি। আমি যখন উঠে গেলাম আপনার কাছ থেকে তখন মনে হলো যে আমার অনেকটা হালকা লাগছে। এই যে হালকা লাগা অনুভূতিটা বুকের মধ্যে মনে হয় না অনেক দিনের একটা পাহাড় সমান অনেক কিছু জমা হয়ে থাকে, কিন্তু দেখা যায় কি আমরা কারোর সাথে শেয়ার করতে গেলে ওই যে শোনার আগে আমরা বলতে পছন্দ করি, তো যখন আমি বলতে শুরু করি তখন কিন্তু ওই জায়গাটা স্টপ হয়ে যায় আমার শেয়ারিংটা। তো হচ্ছে আমি জানি যে এই মানুষটা আমাকে কখনো জাজ করবে না, মানে আমাকে কখনো বলবে না যে তুমি এটা কেন বলছো, দোষ ধরবে না, বা কোনো একটা জায়গা থেকে আমি একটা অনুমতি পাবো। তো ওই জায়গাগুলো থেকে কিন্তু আসলে যাওয়া হয়, এবং যে মানে চাওয়াটা আমার ভেতরে থাকে ওই চাওয়াটা আসলে তার কাছে গেলে পূর্ণ হয়। তখন এক ধরনের আসলে শান্তি, যদি বলি হ্যাঁ শান্তি, ওই যে বলছিলেন না শান্তির মা কথাটা আমি যদি শেয়ার করি যে হ্যাঁ একটা শান্তি শান্তি অনুভূতি হয় আসলে। আর মনে হয় কি সমস্যাটা আসলে সমাধান হয়ে গেল। একটু তোমার দর্শকরা হয়তো ভাবছেন যে তুমি আমার কাছে কেন এসেছিলে, আচ্ছা। ভাবতে পারেন যে তুমি আমার কাছে সেশন নিতে এসেছিলে, হ্যাঁ, সেটা বাট আমি আসতেও একটু পারে। দর্শকদেরকে sure. জানাতে চাচ্ছি যে তুমি তোমার খুব কাছের একজন মানুষকে, তোমার মাকে হারিয়েছো। সো ওই ব্যথাটা তুমি বহন করছিলে, হয়তো অনেকের সাথে শেয়ার করেছো, বাট আমার সাথে বসে একটু শেয়ার করতে চেয়েছিলে। সো জাস্ট দর্শকদেরকে জানাতে চাইলাম যে খুব কাছের মানুষকে হারিয়ে ফেলা তো ভীষণ কষ্টের, সেই কষ্টটা তুমি আমার সাথে একটুখানি শেয়ার করেছো আর কি। থ্যাংক ইউ বুশরা। ধন্যবাদ আপা। তো ওই যে তখন এই যে এটা হচ্ছে অনেক কষ্টদায়ক একটা অনুভূতি, কিন্তু হ্যাঁ তারপরেও মনে হয় কি যে আমি কারো কাছে কাঁদবো, বলবে কি কান্না করো না, হ্যাঁ কান্না করে কি হবে, যে চলে গেছে সে তো চলে চলেই গেছে। গেছে, হ্যাঁ তো এই যে মানুষ তো চলেই যায়, চলেই যায়, কিন্তু হ্যাঁ বয়স হয়েছে মেনে নাও। তখন কিন্তু এগুলো ভালো লাগে না শুনতে, যে আমার আপনজন চলে গেছে, এটা মানে নেয় কিভাবে। একদম। এবং আর আমার কান্না আসতেছে, আমি কাঁদবো না কেন? আর যদি নাও কাঁদি সেখানেও কিন্তু প্রবলেম হয়, এই যে আমাদের আবেগ প্রকাশ করার ক্ষেত্রে, যে একটা মানুষ কখনো কখনো কিন্তু আমরা আটকে রাখি ভেতরে, মনে হয় যে আমি আসলে কোথায় বলবো। এই জায়গাটাই হচ্ছে আসলে ওই আপন মানুষ যদি বলি তখন এটা আসলে আমরা তখন খুঁজতে থাকি আপা। একদম। ধন্যবাদ আপা। ওকে আজহার। হ্যাঁ ধন্যবাদ ম্যাডাম। হ্যাঁ খুবই মানে কি বলবো যে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে নিয়ে আসেন। 752তম পর্ব দেখছি, অনেক পর্ব হয়ে গেল। সো কাছের মানুষেরা আমাদের আবেগগুলো বুঝতে পারলে অনেক বেশি ভালো লাগে। কেন আবেগ জিনিসটা এরকম যে যেটা নিয়ে আমি ভাবছিলাম, টুকটাক যদি আপনি থিওরিটিক্যাল বা এরকম তাত্ত্বিকভাবে বোঝার চেষ্টা করি, এটার সঠিক কোনো আসলে গ্রামার নাই, কেমনে কি হয় কিভাবে কি হচ্ছে সেটা নাই, কিন্তু সবাই ফিল করে বা অনুভূত হয় আমাদের। এবং আপনি যেমন বলছেন যে মানে এই গলার্ধ, মানে গলার্ধ তো এই মানুষ তো এই গলার্ধেই আমরা আছি, আর কথা হচ্ছে কিনা জানি না, কিন্তু আবেগের এটা একটা বিশেষ বৈশিষ্ট্য, যে কারণে মনে হয় এই যে হিউম্যান বিইং এবং অন্য প্রাণীর থেকে আলাদা। কিছু কিছু প্রাণীরও নাকি আবেগ আছে, এখন বলছে যে ওরা নাকি ফিল করে, কিন্তু মানুষ একদম ব্যতিক্রম এটার জন্য। মানুষের যে আবেগ অনুভূতি করতে পারে, বুঝতে পারে। কিছু কিছু প্রাণী মানে স্তন্যপায়ী প্রাণী যারা, তাদের মনে হয় কিছু তারা আবেগ কথা তো বলে। ভীষণই মানে হয় না যে হ্যাঁ, কুকুর বেড়াল ওরা যে আমরা যে গৃহপালিত হিসেবে রাখি, গরুরটা অনেক দেখা যায়, যে কোনো স্তন্যপায়ী প্রাণীতে এই আবেগটা থাকে, আর মানুষের মধ্যে তো এটা তীব্র আছে। সো এটার মেকানিজমটা ইউনিভার্সাল, এক্সপ্রেশনটা বা প্রকাশটা আবার কিন্তু ভিন্ন ভিন্ন। এটা জাতিভেদে, সংস্কৃতিভেদে, বিভিন্ন এলাকায়, এবং যেটা আমরা বলছিলাম যে লিঙ্গভেদে খুব বেশি পার্থক্যটা হয়ে যায় বাংলাদেশের কনটেক্সটে।
আমি আমার কথা চিন্তা করছিলাম যে আমি কি সরি আবেগ প্রকাশ করতে পারি কি না। আমি তখন আবিষ্কার করলাম যে এটা আমার জন্য অনেক কঠিন, সবসময় পারি না। আবেগ বলতে তো রাগও হয় রাগও হয়। তুমি রাগ প্রকাশ করতে পারো? রাগ প্রকাশ করতে পারি। এখন কথা হলো যে এই যে এইখানেও একটা বিষয় যে আমাদের এখানে চ্যানেল করা হয়েছে আবেগটাকে রাগ, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে রাগ প্রকাশ একটা ছেলে করবে, দ্যাটস ওকে, এটা মেনে নেয় যে ছেলেরা তো রাগারাগি করবে, কিন্তু এই রাগটা কিন্তু রাগ না করলে একটা ছেলে ছেলে হয় না তো, বাপের বেটা হলো না। কিন্তু এই রাগ কিন্তু সব সময় রাগ না, এর মধ্যে আন্ডারলাইং অনেকগুলো অন্য ইমোশন বা আবেগ থাকতে পারে। সে বঞ্চিত বোধ করছে, সে অসম্মানিত বোধ করছে, সে অসহায় বোধ করছে, হ্যাঁ, অনেক সময় ভয় থেকেও মানুষ রেগে যায় হচ্ছে। তো অধিকাংশ রাগ কিন্তু রাগ না, আসলে এটা অন্য অনেক ইমোশনগুলো থাকে, যেটা আসলে আমাদের এক হচ্ছে ভোকাবুলারি বা ভাষা নাই, হ্যাঁ, তারপরে প্রকাশ কিভাবে করতে হবে। সো রাগ প্রকাশটা একটা সেফ একটা উপায়, হ্যাঁ। সো এইটা প্রকাশ করতে গিয়ে করা যায়। এবং যারা আবার ইমোশনালি আবেগীয়ভাবে, বিশেষ করে পার্টনারদের কথা যেমন আপনি বললেন, ওরা আবার খুব যখন মানে দক্ষ হয়, ওরা আবার বুঝতে পারে যে পার্টনার যে উনি যে রাগ করছে এই রাগটা কিন্তু ওই রাগ না। সব কোন রাগ কি মিন করে সেটা একজন ভালো পার্টনার কিন্তু আবার ধরতে পারে, আবার সবাই প্রথম দিকে এটা ধরতে পারে না। তো প্রকাশের লিঙ্গগত যেমন একটা পার্থক্য আছে, এক্সপিরিয়েন্স বা বিভিন্ন বয়সের পার্থক্যগুলো, হ্যাঁ। যেমন একজন খুব যখন একটু কি বলবো, আমাদের বাবা মারা যারা থাকেন ওনারা আসলে কোন সময় আমাদের বাবাদের গলার টোন কেমন হয় সেটা ধরে ওনারা রিড করতে পারেন যে এটা এখন উনি কি মিন করছে, আমরা হয়তো বুঝতে পারি না। অথবা ওনারা সন্তানদের যেটা বলে যে তোমরা যখন সন্তান বাবা মা হবো তখন বুঝতে পারবে। এখন যখন বাবা মা হয়েছি তখন বুঝতে পারছি আসলে কোন সময়ে কোন অনেক কিছু মানে নন ভার্বাল যেটা আর কি, যেটা বলতে চাচ্ছিলাম যে যেটা অবাচনিকভাবে যে আবেগ প্রকাশ হয় আমাদের কালচারাল কনটেক্সটে, আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে আবেগের প্রকাশটা খুব বেশি এন্টারটেইন বা খুব বেশি উৎসাহিত করা হয় না। এক তো ভাষা নাই, শব্দ ভাণ্ডার নাই, দুই হচ্ছে উৎসাহিত করা হয় না, বিশেষ করে ছেলেদেরকে। তো তখন কিন্তু যারা এই বিষয়টা নিয়ে একটু মনোযোগী, তারা ওই যে নন ভার্বাল বা অবাচনিক সংকেতগুলো বুঝে বুঝে রিসপন্ড করার চেষ্টা করে, প্রতি উত্তর করার চেষ্টা করে। অবাচনিক মানে মৌখিকভাবে যেটা বলা হয় না আর কি, মৌখিকভাবে যেটা বলা হয় না, কিন্তু কাজ দিয়ে বা তার অন্যভাবে প্রকাশ করে, হ্যাঁ, শারীরিক সিমটম দিয়ে আমাদের কিন্তু আবেগ প্রকাশ করা হয় অনেক ক্ষেত্রে, হ্যাঁ। যেমন মন খারাপ কিন্তু বলতেছে যে বুক ধরফর করছে, বুক ভারী ভারী লাগছে, হ্যাঁ, কান্না কান্না পাচ্ছে, মেজাজ খিটখিটে হচ্ছে। সো এগুলো থেকেই আমরা আসলে অন্যরা যারা একটু যদি আমরা মানে যদি রিলেশনশিপ ডেভেলপমেন্টের কথা বলি বা দাম্পত্য সম্পর্ক ভালো করার কথা বলি, তখন কিন্তু ছোট ছোট বিষয়গুলো যদি একটু খেয়াল করা যায় তাহলে কিন্তু মানে আবেগটা বোঝা যায় যে সে আবেগটা প্রকাশ করছে কি করছে না। তারপর এটা নিয়ে আরও উদাহরণ যে ফার্দার কথা বলা যায়। অন্যরা প্রকাশ করলো কি না তার থেকে যদি জরুরি, ওটা তো অন্যের হাতে, তাই না? কাছের মানুষগুলো যদি প্রকাশ করে ভালো, যদি বুঝতে পারে ভালো, যদি না বুঝতে পারে দেন কি করব আমি? সো তাই না? তো আমার পয়েন্টটা এরকম হতে পারে যে আমি যদি ওই ও বুঝতে না পারলো, কিন্তু আমি কি বুঝতে পারছি কোন কোন বিষয়গুলোতে, সেটাতে যদি একটু মনোযোগী হওয়া যায়, ছোট ছোট পয়েন্টগুলো ধরা যায়, তাহলে আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে যে অচলাবস্থা তৈরি হয় একটা, হ্যাঁ, ছোট ছোট কিন্তু এইরকম ছোট ছোট জায়গাগুলো কিন্তু বড় ফ্রিকশন তৈরি করে, সংঘাত বা বড় দ্বন্দ্ব তৈরি করে। মানে ছোট আমি আবেগটা সঠিকভাবে বুঝতে না পারার কারণে, বুঝতে না পারার কারণে এবং মনে হওয়ার কারণে যে আমার এক্সাম্পল দিয়ে বলতে পারবে আমার আবেগটা বুঝছে না। যেমন ধরুন যে আমি সুন্দর কিনা বা আমি ঠিকঠাকভাবে সংসারের কাজগুলো করছি কিনা সেটা আমার পার্টনার তো রিকগনাইজ করছে না, বুঝছে না। আমি এত কিছু করছি কিন্তু সে তো এটা স্বীকৃতি দিচ্ছে না, মুখে বলছে না, হ্যাঁ। কিন্তু আমাদের এখানে দেখা গেল যে ওই পার্টনার টাইমলি তার নিডগুলোকে রেসপন্ড করতেছে, তোমার এটা লাগবে নাকি, তোমার এটা লাগবে নাকি। সো আমরা যেটা বললাম যে আমরা মুখে বলি না যে আমি তোমাকে ফিল করি, আমি তোমাকে তোমার এই কাজটার জন্য তোমাকে আমার খুব ভালো লাগছে, না বলে আমি তার নিডগুলোকে টাইমলি অন্যভাবে আবেগটা প্রকাশ দেখাচ্ছি। কিন্তু আমি যদি আমার ওই মাইন্ডসেট থেকেই থাকে যে যেইভাবে বইয়ের ভাষায় বা গল্প উপন্যাসে যেভাবে আবেগ প্রকাশ করা হয়, হ্যাঁ, সেভাবে তো করছে না সে, তার সাথে আমার কোয়ালিটি টাইম হচ্ছে না, তার সাথে তো আমি মুভি দেখতে যেতে পারতেছি না, হ্যাঁ, এই নিডগুলো থেকেই দ্বন্দ্বগুলো বাড়তে পারে আর কি। সেটাই, হ্যাঁ।
আমরা ছোট্ট একটা বিরতি থেকে ঘুরে আসি, একটু দেরি করে শুরু করেছি তো বিরতির সময় হয়ে গেছে চট করে। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বরাবরের মতন ফিরে আসবো একটু পরে সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে আবেগ। আমরা যখন কোনো আবেগের মধ্যে পড়ে যাই, কখনো কষ্ট পাচ্ছি, কখনো খুব রাগ কাজ করছে, কখনো খুব অনেক বেশি হতাশা কাজ করছে, কখনো খুব অসহায়ত্ব কাজ করছে, অনেক রকম আবেগের ভেতর দিয়ে আমরা যাই। কিন্তু আমার আবেগগুলো যখন আমার কাছের মানুষরা বুঝতে পারেন যে আমি কোন আবেগগুলোর ভেতর দিয়ে যাচ্ছি বা কোন আবেগ আমাকে বেশি তাড়িত করছে, তখন আমাদের খুব ভালো লাগে, কারণ মনে হয় মানুষটা আমাকে বোঝে, আমার খুব মানে আমাকে সে অবজার্ভ করে বা আমার প্রতি তার একটা সত্যি একটা অনুভূতি আছে, সেই অনুভূতিটা দিয়ে সে ধরতে পারছে আমার আবেগটা। তো আমাদের ভালো লাগে, তখন সেই মানুষগুলোর সঙ্গে আমাদের সংযোগটাও ভালো হয়, আমাদের আমাদের তাদের সঙ্গে মানে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা অনেক বেশি মজবুত হয় তখন। তো আমরা শুরু করেছিলাম, আমাদের বিরতির আগে কোনো ফোন ছিল না, আমরা আলোচনাই করছিলাম আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু নিয়ে। তো আমরা আলোচনা করছিলাম, আলোচনাটা চালিয়ে যাব যতক্ষণ না আমাদের ফোন আসে। তো আজহার, তুমি কি কিছু অ্যাড করবে না? বুবুসার কাছে আর একটু যাব, আর একটু অ্যাড করবে? হ্যাঁ, যেটা আমরা সরি যেটা বলছিলাম যে আবেগের প্রকাশটা মানে ব্যক্তি এবং ব্যক্তির বয়স, ব্যক্তির লিঙ্গ এবং সে কোন সোসাইটি বা সমাজে বাস করে সেটার ভেদে ভিন্ন ভিন্ন হয়। এবং যেটা সবচেয়ে আমাদের কালচারে আমরা যারা যেটা দেখে আসছি, আমাদের এখানে আবেগ প্রকাশটাকে তো এটা আমি এর আগেও বললাম যে খুব বেশি উৎসাহিত করা হয় না, ছেলেদের ক্ষেত্রে করা হয় না। এবং মুরব্বি বা আমাদের যে সোসাইটিতে যে ওই যে হায়ারার্কি যেটা আছে, হ্যাঁ, সো আমরা ছোটরা বড়দের সামনে আবেগ প্রকাশ করা, হ্যাঁ, বা আমার যদি অফিস এনভায়রনমেন্টে থাকেন সেক্ষেত্রেও দেখা গেল সিনিয়রদের সামনে আমি কেমন বোধ করছি ডিরেক্টলি মুখের উপর বলা যাবে না, এটা বললে বলা হয় যে মুখের উপরে কথা বলছে। একটু আজহার একটু থামাই, একটা ফোন অপেক্ষা করে আচ্ছা, আছে, একটু ফোনটা নিয়ে নিই, আমরা শুনবো আবারও। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি আমরা। ম্যাডাম, আমি একটু আমার পারিবারিক একটা বিষয় নিয়ে। শিওর, প্লিজ। ম্যাডাম, আমি বিয়ে করেছি 1 বছর। আচ্ছা। তো এখন মানে এই আপনার সপ্তাহখানিক যাবত আমার বউ চলে গেছে। আচ্ছা। এটাই মানে একটু মানসিক অসুস্থ হয়ে পড়লাম, আর কি করবো। হুম। মানে আমি রাতে ঘুমাতে পারি না, হুম। মানে খাইতে পারি না, চলাফেরা করতে পারি না, মানে আমি মানসিক ওকে, হ্যাঁ, খুব স্বাভাবিক তো এটা। চলে গেলেন মানে কোনো নিশ্চয়ই কিছু কিছু অশান্তি হচ্ছিল কি তার আগ থেকেই? হ্যালো, হ্যাঁ, আমি প্রশ্ন করেছিলাম যে কিছু অশান্তি কি হচ্ছিল আগে থেকেই? আগে থেকে বলতে কি মানে মানে এই 3-4 মাস যাবত আর কি একটু খারাপ সম্পর্ক যাচ্ছে। হুম। ওকে, একটু বললে ভালো হয় যে কিভাবে শুরু হলো খারাপ সম্পর্কটা। আর বা বিয়েটা কি পরিচিত হয়ে বিয়ে নাকি পারিবারিকভাবে বিয়েটা হয়েছে? পারিবারিক ভাবে। আচ্ছা, তো দুজন দেখাশোনা হয়েছিল আগে, কথাবার্তা হয়েছিল বিয়ের আগে? না, বিয়ের পরেই কথা হয়েছিল। বিয়ের আগে আর কথা হয়নি? আচ্ছা, না, সম্পূর্ণটাই পরিবার ঠিক করেছেন আর কি, তাই তো? জি ম্যাডাম। তো তারপর যেহেতু মাত্র 1 বছর, কিছুদিন ভালো ছিল, কিছুদিন সম্পর্কটা মানে মানে একটু কি বলবো, কোনো ঝামেলা হয়নি কিছুদিন, মানে অল্প, মানে বিয়ের পর ঠিক ঝামেলা শুরু হয়নি নাকি? জি ম্যাডাম, ঝামেলাটা প্রথম দিকে হয় নাই,
হুম। লাস্টের দিকে আর মানে 2-3-4 মাস যাবত আর কি একটু ঝামেলা আচ্ছা। হয়েছিল। হুম। একটু কি বলা যায় যে কোত্থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো? ম্যাডাম শুরু হলো বলতে আমি খোলামেলাই বলি, হুম। হলো যে মানে আমি শারীরিক ভাবে একটু দুর্বল ছিলাম। আচ্ছা। তো আমি কবিরাজি কিছু ট্রিটমেন্ট নেই, আচ্ছা। নেয়াতে মোটামুটি ভালো থাকি। আচ্ছা। আবার শেষ হয়ে গেলে, ওষুধটা শেষ হয়ে গেলে আমার তাই সরি। মানে সম্ভব মানে কবিরাজি একটা ট্রিটমেন্ট কবিরাজি ট্রিটমেন্ট করে একটু ভালো ভালো হয়েছিল তখন অবস্থাটা। তারপর তারপর মানে ট্রিটমেন্টটা শেষ হওয়ার পরে আবার হুম, দুর্বলতাটা যা- চুপ ফেরত এসছে। জি, আচ্ছা। ওকে। তারপর সে তারপর ডাক্তারের কাছে আর যাওয়া হয়নি যে আচ্ছা আমি তো আবার একটু দুর্বলতার মধ্যে পড়ে গেলাম, তো ডাক্তারের কাছে আবার পরামর্শ করা হয়েছিল কি? জি ম্যাডাম, আবার মানে পরে আমি আবার ডাক্তারের কাছে গিয়েছিলাম। হুম। এটা হলো আপনার মোহাম্মদপুরের আমতলায় একটা ডাক্তার ল্যাব আছে, এখানে আমি অনেক টাকা পয়সা খরচ করছি। আচ্ছা। এখানে কোনো ভালো কিছু পাই। হুম। বয়সটা কত এখন? 35 35। আর স্ত্রীর বয়স? ছিল 20 বছর। 20। মানে দুজনের মধ্যে প্রায় 15 বছরের গ্যাপ, তাই তো? জি, আচ্ছা। তো তার ইন্টার পাস করেছে তখন, সরি, ইন্টার পাস করতে তখন আমি বিয়ে। ইন্টার পাস করেছে। আচ্ছা আচ্ছা, তখন বিয়ে হলো। তো শারীরিক দুর্বলতাটা তখনই বিয়ের পরে পরপর ছিল নাকি এটা আস্তে আস্তে মনে হলো যে দুর্বলতাটা প্রকাশ পাচ্ছে? শুরুতে ভালো ছিলাম, আচ্ছা। মানে ওষুধটা চলাকালীন সময় হুম। আমি ভালো ছিলাম। আচ্ছা। মানে ওষুধটা শেষ হয়ে গেলে হুম। আবার শেষ হয়ে আচ্ছা। নর্মাল হয়ে যায়। শুধু সেই কারণেই কি স্ত্রী চলে গেলেন নাকি একটু দুজনের মধ্যে একটু অ্যাডজাস্টমেন্টেরও সমস্যা হচ্ছিল? না, সম্ভবত এটাই। আচ্ছা। স্ত্রীকে সেটা উল্লেখ করেছেন, বলেছেন উনি? মানে মানে কবিরাজের সাথে কথা বলেছি, ডাক্তার কেউ বলছে কি আমাকে অনেক ধরনের ব্যায়াম, ওষুধ, মানে কোনো কিছু এক্সরে, হুম। মানে এগুলা নিলে দেখা গেল সময় ভালো থাকে। আচ্ছা। ওরা চাপটাই হয়ে যায়। না, স্ত্রী কি বা প্রকাশ করেছেন যে কেন, মানে উনি সুখী না বা স্বামীর কাছ থেকে উনি যে আশা করছেন তা পাচ্ছেন না, এটা কি উনি স্ত্রী কি প্রকাশ করেছে সরাসরি? আমাকে বলে যে তুমি এটা যখন থাকে, মানে এটা যখন মানে খাও তখন ঠিক থাকো, কিন্তু বাদ দিলে তো যাতাই হয়ে যায়। এটা সরি। মানে আমার ওষুধ চলাকালীন সময় জানে সবই। হ্যাঁ হ্যাঁ। ওষুধ চলাকালীন সময় আমি ভালো থাকি, উনি জান, বুঝতে পারে, কিন্তু পরে আবার হুম। সমস্যা হয়। না, ও যে চলে গেল তার আগে কি ও বলেছে যে তুমি তো মানে তুমি তো আবার দুর্বল হয়ে গেছো, আমি আর থাকবো না তোমার সাথে, এটা কি বলে কয়ে গেছেন? এরকম মাঝে মধ্যে হয়েছে, আচ্ছা আচ্ছা, মানে মাঝে মধ্যে এটা বলতো? বলতো। আচ্ছা আচ্ছা। তার মানে আমি যদি বুঝে থাকি একটা শারীরিক সম্পর্কের ক্ষেত্রে এই অসুবিধাটা হতো, তাই কি? জি, আচ্ছা। তো তখন স্ত্রী হতাশা প্রকাশ করতেন যে তুমি তো আমাকে ঠিকমতো সুখী করতে পারছো না, এরকম কিছু বলতেন? এটা বলতো, আচ্ছা। ওকে। এটা বলতো, এটা নিয়ে অনেক ঝামেলা হতো। হুম হুম। ঝামেলা কি হতো? দুজনের মধ্যে কথা কাটাকাটি হতো? কথা কথা এটি হতো, আমাকে বলতো থাকবে না, হুম হুম। তুমি অসুস্থ। আচ্ছা। তুমি আমাকে কেন বিয়ে করলে, তুমি আমাকে ঠকিয়েছো, এগুলো বলতো? জি জি। আচ্ছা। ওকে।
সো এখন তো তাহলে তো যোগাযোগ করা কি সম্ভব হচ্ছে নাকি সে যোগাযোগ বন্ধ করে দিয়েছে? যোগাযোগটা মাঝে মধ্যে হয়, হ্যাঁ। মাঝে মধ্যে হয়, কিন্তু আসলে মানে আসার মতো না, মানে ও কি বলছে আর আসতে চাইছে না? আসতে চাচ্ছে না। কিন্তু দুজনের মধ্যে মানসিক সম্পর্কটা কেমন হয়েছে? শারীরিক সম্পর্কটা বোঝা গেল যে ঠিক আছে, ওটা তো অসুবিধা ছিল, কিন্তু মনের মনের একটা সম্পর্ক হয় না যে আমরা দুজন দুজনকে আহ, শ্রদ্ধা করছি, ভালোবাসছি, বা দুজন দুজনের কষ্ট বুঝতে পারছি, এরকম একটা মনের কানেকশন কি হয়েছিল? আজকে আমাদের যে টপিক, যে আজকে যে আবেগগুলো বুঝতে পারা, স্ত্রী স্বামীর আবেগগুলো বুঝতে পারা বা স্বামী স্ত্রীর আবেগগুলো বুঝতে পারা, সেরকম একটা নৈকট্য বা একটা দুজনের মধ্যে আবেগের একটা প্রকাশ কি ছিল? ছিল, মানে কিন্তু মানে ও বোঝে যে মানে আমাকে ভালোবাসে, বোঝে। আচ্ছা, কিন্তু মাঝে মধ্যে ও এত মানে রেগে যায়, রেগে যেত। আচ্ছা আচ্ছা। তাতে হুম। তো এখানে কি পরিবার কোনো ভূমিকা পালন করছে? পরিবারের লোকেরা কিছু বলছেন? পরিবারের লোকেরা জানতে পারছেন, লজ্জা পেয়েছে আচ্ছা। সম্ভব। জানার পরে পরিবারের লোকেরা কিছু মানে কোনো রোল প্লে করছেন, তারা কোনো ভূমিকা রাখছেন এখানে? যে ভূমিকা রাখছিল, তো পরে মেয়ে বলছে আমি যাব, যাবে না, আসবে না। আচ্ছা। বলে ও আমার মানে বাস থেকে বলছে যে মানে সমস্যাটা কি, ও কি খারাপ হুম নাকি ওর কোনো কিছু, ও মানে কোনটা সমস্যাটা হুম হুম। তুমি বলো, না বললে তো বুঝতে পারবো না। আচ্ছা তারপরে পরে ওর ফ্যামিলিতে জানাইছে আচ্ছা। সমস্যা। তখন ফ্যামিলি কি করলো? ফ্যামিলিকে যোগাযোগ করেছিল? যোগাযোগ করেছিল, এখন ও আসতে চায় আসতে চায় না? না। মানে ফ্যামিলি চেষ্টা করেছে কিন্তু স্ত্রী একদমই আগ্রহী না, তাই বলছে? না। আচ্ছা, ওকে জি। ওকে। তাহলে তো এটা দুঃখের ব্যাপার, তাই না? বিয়েটা তো অনেক ব্যাপার। হুম, মানে এখন মানে নিজের পরিবারের লোকেরা মানে এই পাশ থেকেও চেষ্টা হয়েছে, তা ওদেরকে বলা বলা হয়েছে? অনেক ভাবে চেষ্টা করেছিল যে মানে তোমার কোনো সমস্যা হলেও হুম। আমরা সমাধানের চেষ্টা করি, আচ্ছা। এইভাবে তো আসলে তুমিও একটা মেয়ে, হুম মানে ওর লাইফটাতে একটা মেয়ে তো বারবার বিয়ে সমস্যা। আচ্ছা। এটা এটা ওরা মানে ওরা বলছে যে একটা মেয়ের বারবার তো বিয়ে হয় না, তুমি একটু তাহলে কনসিডার করো, এরকম বলেছে? জি আচ্ছা, জি ওকে। বলেছি যে যদি কোনো সমস্যা থাকে ওটা সমাধানের ব্যবস্থা আমরা করবো। হুম হুম। আচ্ছা, সমস্যাটা কি আগে বোঝা গেছিল? মানে বিয়ের আগে কি বোঝা গেছিল? আগের থেকে একটু সমস্যা ছিল আমার, মানে আমি ও আসার আগে হুম আমি দু একটা ট্রিটমেন্ট নিয়েছি, তো মোটামুটি ছিলাম, ভালোই ছিলাম। আচ্ছা, ওকে। হ্যাঁ, তাহলে আমাদের কাছে আজকে প্রশ্নটা কি? প্রশ্নটা ওকে কিভাবে আনা যায় আর আমার এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়। সম্ভব কিনা সমাধান করা? কঠিন প্রশ্ন, দুটাই খুব কঠিন প্রশ্ন। একটু লাইনে থাকতে হবে। আমাদের অতিথিদের কোনো প্রশ্ন আছে কিনা একটু জিজ্ঞেস করি, কেমন? একটু লাইনে থাকতে হবে। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে নাকি? আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, আপনি বললেন যে আপনি কবিরাজের চিকিৎসা নিয়েছেন বা নিচ্ছিলেন, আপনি কি কোনো ডাক্তার দেখিয়েছিলেন? এটার কোনো ডায়াগনোসিস হয়েছে, নাম দিয়েছে কোনো আপনার এই সমস্যাটা? মানে কবিরাজি ট্রিটমেন্টের পর আমি আমার একটা ডাক্তার দেখাইছি। হুম হুম। এখান থেকে আমাদের অনেক কিছু নিয়ম কারণ ছিল, আমি সবটা পালন করতে পারি নাই, যতটুকু সম্ভব চেষ্টা করেছি। কিন্তু কি কি ছিল নিয়ম কানুনগুলো একটু বলা যায়? নিয়ম কানুনের মধ্যে ওষুধটা মোটামুটি কাজ করছে, এখানে কিছু
ব্যায়াম ছিল, তারপরে অনেক খাবার দাবারের অনেক নিয়ম কানুন ছিল, তা আমি আসলে 100 করতে পারিনি। হুম, হুম। ওকে। প্রশ্ন না। আছে? আচ্ছা, আমার একটুখানি জানার বিষয় যে আপনার কোনো মানে আপনি কি কোনো জব করেন বা কোনো কোন ধরনের কাজের সাথে যুক্ত? আমি বিজনেস করি। হ্যাঁ, বিজনেস। বিজনেস করেন না? জি। আচ্ছা, আর একটু অল্প একটু জানার বিষয় যে যখন বিয়ে হয়েছে আপনাদের, তখন হচ্ছে সম্পর্ক কেমন ছিল বলতে, মানে হচ্ছে প্রথম বিয়ে হলে এক ধরনের আনন্দ আনন্দ ফিল হয়, হ্যাঁ, তারপরে অনেক গল্প হয়, এই সম্পর্কগুলো খুনসুটি আপনাদের কি ছিল? ভালো ছিল। ভালো অনেক ছিল না? আচ্ছা আচ্ছা। আর কোনো প্রশ্ন নেই? না। পরিবারে কে কে আছেন আর? পরিবারে বাবা মা আমি। আর ভাই বোন নেই? বোনদের বিয়ে হয়ে গেছে, ছোট ভাই ঢাকায় থাকে। বোনদের বিয়ে হয়ে গেছে আর ছোট ভাই ঢাকায় থাকে। তুমি কোথায় থাকো? আমি ফরিদপুর। ফরিদপুরে। আচ্ছা। বোন কয়জন? বোন 2 জন। বোনরাও কি ভাই বোনরা কি ছোট না বড়? আমার ছোট। ছোট। বিয়ে হয়ে গেছে। ওদের দুজনেরই বিয়ে হয়ে গেছে। তো ওরা ভাই যে কষ্ট পাচ্ছে সেই কষ্টটা কি বোনরাও অনুভব করছে? জি। কি বলছে ওরা? ঝামেলার মধ্যে আছে। আর মানে আমার সম্ভব ওরা বুঝতে পারছে কিছুটা যে আমার ভাইয়ের এই সমস্যা। আচ্ছা, আচ্ছা। যেখানে মানে ওরা কি একটু সহানুভূতিশীল আচরণ করছে ভাইয়ের প্রতি? জি হচ্ছে, আবার বললো যে সব ঠিক হয়ে যাবে, আমরা ওই দিক কথা বলতেছি, হুম হুম। তোর সমস্যা থাকলে ওইটার সমাধান আচ্ছা, আপনার দেখবো। ওকে। কারণ সমস্যার সমাধান থাকবে ইনশাল্লাহ। মানে ওরা আশাবাদী, তাই তো? জি, আশাবাদ। হুম। কিন্তু তুমি কি আশা ছেড়ে দিচ্ছ? না, আমি তো অসুস্থ হয়ে যাচ্ছি। কিরকম অসুস্থ হচ্ছ? মানে আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, মানে ব্যবসা বাণিজ্য করতে পারি না, বুঝছেন, মানে খুব যন্ত্রণার মধ্যে। সেটাই। ব্যবসা প্রতিষ্ঠানে গেলে আমি খুব অসুস্থ হয়ে যাই, ভালো লাগে না। তাহলে মনটা একটা খারাপ ডিপ্রেশনের লাগছে। ভেতর দিয়ে যাচ্ছ। জি, হুম। মনটা খারাপ থাকছে সব সময়। অনেক খারাপ থাকে আর টেনশন লাগে, হুম। মানে শরীরে ঘাম ছুটে যায়। কি নিয়ে টেনশন হচ্ছে? কি ভাবার সময় টেনশনটা বেশি হচ্ছে? আমাদের ভাবনার সাথে তো আবেগের একটা সম্পর্ক আছে। কি ভাবছো যখন টেনশন হচ্ছে? মানে কি ভাবছো বলে টেনশন হচ্ছে? ভাবনার মধ্যে ওর সাথে যখন কথা বলি আর বলি যে দেখো, যেহেতু এটা আমার সমস্যা, আমি সমাধান করে নিতে পারবো, আমাকে একটু সময়, আমি তো ডিসিশন নিই, হুম। তারপর ডিসিশন নিই না, এতে সবার জন্যই, তোমার আর এর সাথে ফ্যামিলি জড়িত, তোমার ফ্যামিলি আমার family, মানুষ এগুলা দরকার নেই, তুমি চলে আসো। হুম। কি বলে তখন? তখন বলে যে হ্যাঁ, আমি কি করবো করতে পারছি না, দেখ আমি আমার মতো থাকি, তুমি তোমার মতো থাকো, যদি সুস্থ করলাম না। আচ্ছা, আমি আমার মতো থাকি, তুমি তোমার মতো থাকো, এবং তুমি সুস্থ হলে তারপর দেখা যাবে, তাই বলছে? আচ্ছা। তো সেখান থেকে কি ভরসা পাচ্ছো ওর কথা থেকে? ভরসা একটু পাই, ভরসা পাইলে। আচ্ছা, কোনটা নিয়ে সবচেয়ে বেশি মনটা খারাপ হচ্ছে? ওকে মিস করছো, নাকি তোমার যে এই শারীরিক অসুবিধাটা মানে তৈরি হয়েছে সেটা নিয়ে তোমার মন খারাপ বেশি হচ্ছে? কোনটা হচ্ছে, কোনটা তোমাকে বেশি কষ্ট দিচ্ছে? বেশি কষ্ট দিচ্ছে ওর সাথে আমার শর্ট টাইম, মানে খুব ভালো একটা সম্পর্ক, ওকে মিস করছো বেশি? মিস করছি। তোমার তো 35 বছর বয়স, এর আগে কি কাউকে ভালো লেগেছিল? এগুলো আমাদের চলার পথে আবার অনেকের সঙ্গে দেখা হয় না, কাউকে আগে ভালো লেগেছিল? আগে ছিল, লাইফে ছিল, কোনো সম্পর্ক কি ছিল বিয়ের আগে?
ছিল, মানে ও না আমার ওর সাথে না, অন্য কারোর সাথে। হ্যাঁ, ওর সাথে তো নাই, মানে অন্য কারোর সাথে সম্পর্ক ছিল। জি, ছিল। আচ্ছা, কিন্তু সেখানে কি শেষ পর্যন্ত বিয়ে পর্যন্ত গড়ায়নি জিনিসটা? না, ওটা বিয়ে পর্যন্ত বলাই নাই। আচ্ছা, সম্পর্কটা কি অনেক দিন ছিল, অনেক দিন চলেছে? অনেকদিন চলছে। সেটা কেমন ছিল সম্পর্ক? যখন ভালোভাবে চলছিল তখন কি দুজনেই খুশি ছিলে তোমরা? জি, খুশি ছিল। ওকে, কিন্তু সেটা ভেঙে গেল কি কারণে? সেটা ভেঙে গেল ওই, মানে ও অন্য কোথাও বিয়ে হয়ে গেল। ও তখন অন্য কোথাও বিয়ে করে ফেললো? ও তো একজনের সঙ্গে ও সম্পৃক্ত ছিল, ও বাধা দেয়নি? পারিবারিক ভাবে হয়েছিল। সেটাই বললাম, ও কি সেখানে মানে ও মানে ও বাধা দিয়ে সে থামাতে চেষ্টা করেনি? করেছিল, মানে কোথাও হয়। লাভ হয়নি? তাহলে তোমার আগেও ব্যথা পেয়েছো, মনের ব্যথা তো আগেও হয়েছে, তাই তো? মনে কষ্ট পাওয়াটা আগেও ঘটেছে। হুম। সেটাই, এই কারণেই কি বেশি ভেঙে গেছো নাকি মানে মানে ওটা এখন তোমাকে বদার করে না? না, ওটা ওটা আর বদার করে না এখন? মানে আমার বিয়ের পরে আর কি আমি মোটামুটি ওর দিকেই ছিলাম। ওইদিকে ওর ওর সাথেই সম্পর্কটা সুন্দর করে করছিলে। অনেক অনেক কষ্টে আছো, তোমার গলার স্বর শুনেই বোঝা যাচ্ছে যে তুমি ভীষণ মানে ভেতরে ভেতরে ভীষণভাবে কষ্টে রয়েছো। আমরা আলোচনা করি, আর অনেক অনেক কৃতজ্ঞতা তোমার প্রতি। তুমি যে এত এত কঠিন একটা বিষয় আমাদের সঙ্গে আলোচনা করলে, এটা খুব সহজ না অন এয়ারে বলাটা, কিন্তু তুমি সাহস করেছো। আর আমাদের সবার পক্ষ থেকে অনেক শুভকামনা তোমার জন্য, আমাদের সবার দোয়া থাকলো। ওকে, হ্যাঁ, কে বলবে আগে? বুশরা বলবে নাকি আজহার বলবে আগে? আহ, যেমনটা আপনি বললেন, ওনাকে আসলেই অসংখ্য ধন্যবাদ। উনি খুব সাহস নিয়ে ওনার এই খুব জটিল একটা বিষয় সময় পার করছেন, সেটা এখানে আমাদের সামনে শেয়ার করলেন। প্রথম যে জিনিসটা আমি একটা প্রশ্ন করেছিলাম কিন্তু পরিষ্কার উত্তর পাইনি, ওনার কোনো মেডিকেল ডায়াগনোসিস হয়েছে কিনা, এই যে কন্ডিশনটা বা যে অবস্থার মধ্যে আছে এটার কোনো শারীরিক বা নাম আছে কিনা। এবং উনি কি নাম বলছেন থাকতে পারে? মানে ডিসঅর্ডারগুলো অনেক সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার তো অনেক আছে ম্যাডাম, হ্যাঁ, ওইটার কন্ডিশন থাকতে পারে। তো এটার মানে দুইটা হতে পারে, যে কোনো বায়োলজিক্যাল কোনো কারণে সরাসরি এরকম একটা ইস্যু থাকতে পারে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এগুলো অনেকটাই সাইকোলজিক্যাল। হ্যাঁ, সো সাইকোথেরাপি নেওয়ার মাধ্যমে কিন্তু অনেক ইমপ্রুভ করে। হ্যাঁ, তো এটা উনি কিন্তু ওই বলছে যে আমি কবিরাজ বা এইসবের অনেক পয়সা মানে খরচ করছি। বায়োলজিক্যাল সাইডটাই দেখা হয়েছে, দেখা হয়েছে। সাইকোলজিক্যাল সাইডটা নিয়ে বোধহয় কাজ করা হয়নি, এবং ওইটাও যেটা বায়োলজিক্যাল সাইডটাও কাজ করা হয়েছে সেটাও কিন্তু কবিরাজের মাধ্যমে। প্রপার অ্যাসেসমেন্ট হয়েছে কিনা আমার একটু আচ্ছা, প্রশ্ন কবিরাজ থেকে কি যারা ওই যে গাছপালার জি, জি। দিয়ে যে ওষুধ বানান? ওষুধ বানায়, যেটা ওই যে বিভিন্ন বিজ্ঞাপন দেয় এটা থেকে আর কি। ইউনানি মেথড, ইউনানি বা কি এগুলো? না, এটা ছাড়াও অনেক ধরনের থাকে তো। থাকে। জি, So, জি। আমি যদি যে পয়েন্টটা বলছিলাম যে ওনার প্রপার অ্যাসেসমেন্টটা হয়েছে কিনা, উনি যেহেতু রিলেশনশিপটাতে খুব আগ্রহী, হ্যাঁ, এবং খুব ফিল করছে, খুব আবেগ এখানে আছে তার সম্পর্কটাতে। সো এটা পাওয়ার জন্য তো ওনাকে কিছু একটা কষ্ট করতে হবে। উনি আবার বললো যে ডাক্তার যেই ওষুধ এবং কাজগুলোর কথা বলেছে সেটাও তার পালন করা হয়ে ওঠে না। হ্যাঁ, সো আমার থাকবে যে প্রপার একটা অ্যাসেসমেন্ট করা। ফরিদপুর মেডিকেল কলেজের ওখানে সাইকিয়াট্রিস্ট আছেন, এবং মানে একজন সাইকিয়াট্রিস্টকে দেখালে সবচেয়ে ভালো হয়। আর সম্ভব যদি হয়, ফরিদপুরে থাকে না হ্যাঁ, ক্লায়েন্ট? সম্ভব যদি হয় সবচেয়ে ভালো হয় যে আমাদের যেটা মানে মেডিকেল কলেজ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিটা আগে যেটা BSMMU ছিল, বা PG হসপিটাল যেটা বলি, সেখানকার সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে সাইকোসেক্সুয়াল ক্লিনিকে আছে প্রতি সোমবার বা মঙ্গলবার বসে। ওইখানে এই বিষয়গুলো নিয়ে প্রচুর আরও অন্যরাও আসে এবং দেখা হয় আর কি। সো এখানে বা NIMH জাতীয় মানসিক স্বাস্থ্য, সেটাতে বোধহয় স্বামী স্ত্রী দুজনকে যেতে হয়। যেভাবেই হোক, তো উনি শুরুটা করুক। হ্যাঁ, উনি কারণ শুরুটা করে সাইকোসেক্সুয়াল ব্যাপার তো, এখানে দুজনকেই গিয়ে Involved. একসঙ্গে পার্টিসিপেট করতে হয়। পার্টিসিপেট করতে হয়, কিন্তু উনি উনারটা সম্পর্কে যখন পরিষ্কার একটা ধারণা পাবে যে আমার
মানে কতটুকু আসলে আমার বায়োলজিক্যাল কারণে হচ্ছে আর কতটুকু আমার সাইকোলজিক্যাল কারণে, এই বিষয়টা কি রিকভারে বা করার সময় এটা যখন পরিষ্কার ওনার ডায়াগনোসিসটা উনি পেয়ে যাবেন, উনি কিন্তু আরও মনে একটা সাহস পাবেন যে না, এটাতে আমি কিভাবে আগাবো। এখন যেটাতে আছেন উনি স্টাক অবস্থায় আছেন, এবং এটা অবশ্যই এটা পারিবারিকভাবে সামাজিকভাবে এই বিষয়টা জেনে যাওয়া, এটা কিন্তু ওই যে যেটা আমরা প্রথমে বলছিলাম যে একজন পুরুষের পুরুষত্বে আঘাত, তো এইটা কিন্তু ওনাকে এখন বেশি অনেক ভেঙে দেয় একটা ভেঙে ছেলেকে। দিচ্ছে, এবং এটার জন্যই সে চলে গেছে। ওটাকে সরাসরি মানে আপনি বারবার জিজ্ঞেস করলেন, পরিষ্কার হলেন যে আসলে এই কারণটা না অন্য কারণে, কিন্তু উনি বললো যে এই কারণটা বলেই গেছে। তো এটা যখন আবার আত্মীয় স্বজন জানাজানি হয়ে গেছে, উনি খুব এটাতে ভেঙে পড়ছেন। সো উনি যেহেতু জানাজানি হয়ে গেছে, যা হওয়ার অনেকটা তো হয়েই গেছে, এখন ওনার হচ্ছে অ্যাকশন নেওয়ার পালা, এবং এই অ্যাকশনটা প্রপার অ্যাকশন আর কি। এদিক ওদিক ওই যে কবিরাজ বা বিভিন্ন জায়গায় এরকম অবৈজ্ঞানিক বিভিন্ন জায়গায় এরকম ঘোরাঘুরি না করে উনি যদি এরকম সাইকিয়াট্রিস্ট দেখান প্রপার, যারা বিশেষ করে সাইকোসেক্সুয়াল মেডিসিনের উপরে যাদের এক্সপার্টিস আছে, এদের সাইকিয়াট্রিস্টদের মধ্যে কিন্তু আবার বিশেষজ্ঞ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন এক একজন। সো যারা এটা নিয়ে কাজ করেন এরকম একজনের সাথে উনি যদি বসেন এবং ওনার চিকিৎসাটা শুরু করেন, উনি ভালো একটা ফল পাবেন। এইটা ওনাকে মানে যেটা হচ্ছে যে বেসিক নিডের একটা অংশ, সো এটাকে অ্যাড্রেস করতে হবে। আর অন্য বিষয়গুলো হয়তো বা দেখা গেলো আবেগের প্রকাশ বলিয়া বা রিলেশনশিপ কীভাবে ভালো করে দেয়, ছোটো ছোটো যে বিষয়গুলো আছে সেগুলো তো আছেই, কিন্তু ফান্ডামেন্টাল যে জিনিসটা সেটা হলো যে এটাতে একটা তোমাকে একটা রেজাল্ট আনতে হবে, হ্যাঁ, মানে একটা পরিষ্কার হতে হবে, এবং যতটুকু, এবং এটাতে ওনাকে এফোর্ট দিতে হবে, ওনার প্রচেষ্টা লাগবে। এটা প্রচেষ্টা ছাড়া বা একটা নিজের একদম সচেতন উদ্যোগ ছাড়া এটা আসলে মানে চিন্তা করে করেই চিন্তা দূর করা যাবে না বা সমস্যা দূর করা যাবে না। সো এই দুইটা, প্রথম কথা হচ্ছে সাইকিয়াট্রিস্ট দেখাবে ফরিদপুর মেডিকেল কলেজ থেকে, ওখানে না সম্ভব হলে ঢাকায় আসবে, ঢাকায় আসে যারা এই সাইকোসেক্সুয়াল মেডিসিনের বিশেষজ্ঞ ওনাদের সাথে বসে ওনার প্রপার অ্যাসেসমেন্ট যে ওনার অসুখটা সমস্যাটা কী, এটা ধরার পরে সেই অনুযায়ী উনি যে ট্রিটমেন্ট নেবে, এবং এটা ওনার পার্টনারের সাথে উনি শেয়ার করবে যে আমার হচ্ছে এই কন্ডিশন, আমি এই ট্রিটমেন্টের মধ্যে আছি। তখন দুজনে, যেটা আপনি বললেন যে তখন উনিও যদি আগ্রহী হয়, কনভিন্স হয়, তাহলে তো আরও চমৎকার হয় বিষয়টা, এবং এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে রিকভার হয় ম্যাডাম। সেক্ষেত্রে আমার মনে হয় যে সাইকোলজিক্যাল ব্যাপারটাও একজন প্র্যাকটিসিং সাইকোলজিস্টের কাছে থেকে করা, কারণ শুধু শারীরিক ইয়েটা করে না মানে করা যায় না, আসলে মানসিক জায়গাটাও খুব গভীরে কিছু থাকে আর কি। কারণ আমাদের তো সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্টের যে থিওরি আছে সিগমন্ড ফ্রয়েডের, ওখানেও তো মানে বোঝা যায় যে আমাদের মানসিক জায়গাটা খুব ইম্পর্টেন্টলি একটা রোল প্লে করে আর কি জায়গা এখানে। আমার মনে হয় ওই যে ওই আসলে উনি সাইকিয়াট্রিস্ট ওটার সাথে লিংক আপ করাই দিতে পারবেন আর কি, ওই জায়গাটা উনি অনুধাবন করতে পারবেন। একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে অনেক মানে অলরেডি ওনার কিন্তু সাহস আছে। হ্যাঁ, এই যে ফোনটা করেছে এটাই তো সাহসের, বিরাট সাহসের একটা পরিচয়। সাহস, এবং ওই যে আমরা বলি না যে মানে ব্রেক করা, উনি কিন্তু এই জায়গাটা থেকে উনি কি বের হয়ে আসছেন। এটা কিন্তু ওনাকে আমি যদি বলি 100% যদি অসুস্থতা থাকে, তার মধ্যে 50% অলরেডি উনি করে ফেলেছেন। এখন কথা হচ্ছে যে হ্যাঁ, আমি সঠিকভাবে যাচ্ছি কি না। আরেকটা জিনিস পজিটিভ মনে হয়েছে, উনি লাস্টের দিকে কিন্তু বলেছেন যে উনি ওনার ওয়াইফের সাথে কথা বলেন, এবং বলেছেনও যে তুমি যদি এগুলো ঠিক করো হয়তো আমি আসবো। তো এই যে এটা কিন্তু আশার বাণী। আর আরেকটা হচ্ছে যে হ্যাঁ, একদম সঠিক উপায়ে আমি এখন ডক্টর দেখাবো, মনে করেন আমাকে ওষুধ দিল যে তুমি এতদিন এই ওষুধ খাবা, এভাবে খাবা, হ্যাঁ, আবার হচ্ছে কিছু প্র্যাকটিসও দেওয়া হলো। তো সেই জায়গাটায় কি হয় যে আমি 2 দিন ওষুধ খেলাম, 3 দিন খেলাম না, তাতে কি আমার অসুস্থতাটা ভালো হবে কি না? সেখানে কিন্তু হবে না। আবার সাথে যে কিছু এক্সারসাইজও দিয়েছে, উনি বললেন যে হ্যাঁ করি না, তো ওই জায়গাগুলোও কিন্তু এখানে অনুশীলন করতে হবে। যে আমি যদি এই যে উনি এখন ওয়াইফের জন্য মন খারাপ করছে, মিস করছে, ভালো একটা সময় কেটেছে, এই জায়গাগুলো কিন্তু সম্ভব করা।
আর একটু হচ্ছে কি হয়তো সাইকোথেরাপির কাছে, থেরাপিস্টের কাছে যদি যায়, সেই জায়গাটা যেটা হবে যে অন্য কোনো কিছু আছে কিনা, চাইল্ডহুডের কোনো ট্রমা আছে কিনা সেটাও হতে পারে। তারপরে হচ্ছে যে কেন আমি এভাবে চিন্তা করছি না, এই যে একটা নিজের প্রতি নিজের কিছু বিশ্বাস, আত্মবিশ্বাস যেটাকে বলে, ওইটাও অনেক সময় দেখা যায় কি যে কেউ কিছু বলে আমি তখন চুপ হয়ে যাই, ভেঙে পড়ি। যে মনে চুপ হয়ে যাবে, আমি ভেঙে পড়ি, মনে হয় যে আমি হয়তো বা আগাতে পারবো না। তো ওই জায়গাগুলোতে কি পরিমাণ উনি আসলে ওই যে পুরস্কৃত হতেন উনি ছোটবেলা থেকে, ওই যে সেই জায়গাগুলোতেও কিন্তু মাঝে মাঝে যদি আমরা যদি না পাই, তখন আমরা কিন্তু যে আমাদের যে আজহার বলছিল যে একমাত্র ইয়া হচ্ছে এটাই সাহস আসলে, কিন্তু এই জায়গাটাতে কিন্তু তখন আমরা আসলে দুর্বল হয়ে যাই, কারণ মনে হয় যে ও আমি তো আসলে ঠিক নাই, আসলে এই জায়গাটাই ঠিক নাই, এটা হচ্ছে একটা অসুস্থতা। এটা অসুস্থতাটা কিন্তু ভালো করা যায়, এবং পজিটিভ দিক হচ্ছে উনি কিন্তু চিহ্নিত করতে পেরেছে যে আমার আসলে কি সমস্যাটা। তাহলে সমস্যা যদি পাওয়া যায় তাহলে সমাধানটাও কিন্তু খুব সহজ হয়। এখন শুধু নিয়মটা মেনে যদি চলা হয়, আমার মনে হয় এই জায়গাটা থেকে বের হয়ে আসা যেতে পারে। মানে সবচেয়ে বেশি আশাবাদী হওয়ার ব্যাপারটা হচ্ছে হ্যাঁ। যে এই একটা পাবলিক ফোরামে ফোন করাটা। এটাই। একটা ফোন আছে, ফোন নিয়ে আসি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটু ডক্টরের সাথে কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই একই আচ্ছা। প্রফেশনে আছি। আচ্ছা আচ্ছা, আপনি শুনবেন, ঠিক আছে। আমার প্রবলেমটা হচ্ছে, আমার ছেলের বয়স হচ্ছে 12 বছর বয়স। আচ্ছা। হ্যাঁ, তো আমি ওর যে সমস্যাটা আসলে আপনার কাছে বলবো সেটা হচ্ছে, গত বছর এরকমই অগাস্টের দিকে মনে হয়, মেবি এরকম টাইমে হুম। ও আপনার মোবাইলে কোন একটা ছবির একটা প্রচ্ছদ দেখে। আচ্ছা। ওটা দেখার পরে ওর মনের মধ্যে একটু ইয়ে লাগছিল যে একটা ফিমেলের একটা ছবি, just একটা প্রোফাইল এর ইয়েটা। হুম। হ্যাঁ, তো খুব মন খারাপ করতো, এরকম ছবি কেন আসছে, বা ওর গুনাহ হবে কিনা। হ্যাঁ, ও দেখলাম নিজে নিজে এরকম ইয়ে করতো। হুম। হ্যাঁ, তো এটা আস্তে আস্তে না ওর জিনিসটা বেড়ে গেছে, আচ্ছা। বেড়ে গেল। তো আমি এর আগে, কিছুদিন আগে আমি একটা ডক্টর দেখিয়েছিলাম, যে ওর মানে শিশু ডক্টর, যে ওর ঘুম কম হয়, রাতে খুব অনেক রাত পর্যন্ত জেগে থাকে। হুম। তো ওনাকে দেখানোর পরে উনি কিছু ওষুধ দিয়েছিল, তো আমি আর ওটা আসলে কন্টিনিউ করিনি ওষুধটা। হুম। হুম। যাই হোক, ডাক্তার যাকে দেখানো হয়েছে উনি কোন ফিল্ডে ডাক্তার ছিলেন? এটা হচ্ছে শুধু মেডিসিনের মেডিসিনের ডক্টর। ডাক্তার। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, মানে এই সাবজেক্টের জন্য না ওটা। হুম। হুম। যাই হোক, পরে দিয়ে আমি এটা করার পরে দেখলাম যে ও আসলে খুব মানে বেশি এটা নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছে। এটা গুণ হবে না, তো ওটা দেখে ফেলছি, মন খারাপ করে রাখে, করে রাখে। আচ্ছা, একটু বুঝতে চাচ্ছি ছবিটা কি একটু সেনসিটিভ কিছু ছিল? না 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 না, সেন্সিটিভ কিছু না, জাস্ট একটা মেয়ের আপনার ঘাড়ের ব্যাক ইয়েটা ওপেন ছিল আর কি, এটাই। আচ্ছা, খুব আমি নিজে তো মানে দেখেছি ওর ওটা। উপরের দিকটা একটু ওপেন ছিল? হ্যাঁ হ্যাঁ, পেছনের ঘাড়টা, পেছনের ঘাড়টা ওপেন ছিল? হ্যাঁ, আচ্ছা। মানে একদম পিঠ পর্যন্ত ওপেন ছিল। আচ্ছা আচ্ছা, তো ওকে। এটা তো খুব খারাপ কিছু না, ঠিক আছে। আচ্ছা। দেখেছি এরকম অনেক সময় আসে, হুম। হুম। আমি ওকে বুঝিয়েছি, ওর বাবা ওকে বুঝিয়েছে। হুম। কিন্তু দেখলাম যে ওটা খুব মানে আস্তে আস্তে খুব ডিপলি যাচ্ছে এটা। হুম। হ্যাঁ, ডিপলি যাচ্ছে। তারপরে আমরা একজন সাইকিয়াট্রিস্ট দেখালাম। হুম। দেখানোর পর ওনাকে বললাম, উনি কিছু ওষুধ দিয়েছে। পাশাপাশি ওর আরো কিছু প্রবলেম যেটা আমরা ফেস করতেছিলাম, সেটা হচ্ছে খুব অস্থির থাকে ও। আচ্ছা। হ্যাঁ, ওর অ্যাটেনশনটা কম থাকে। হুম। আমি কথা বললে সেটা বুঝতেছে না, বা ওর যে মানে চাওয়া পাওয়া গুলো, ও সেগুলোকে খুব প্রায়োরিটি দিচ্ছে। হুম। হ্যাঁ, যেমন? সব মিলে যেমন ওর কিছু লাগবে, বা ওকে আমি পড়তে বসতে বললাম, মা এখন না, 5 মিনিট পরে বসি, বা আমি যে বলছি হুম। যে ঠিক আছে, হয়তো আমি সকালে বললাম, সকালে হয়তো সে আমাকে বলেছে মা 5 মিনিট পরে বসি, হুম। ঠিক আছে, ওটা মানলাম। কিন্তু যখন সন্ধ্যায় আমি ওকে বললাম যে পড়তে বসো, হুম। সে তখন আমাকে বললো 5 মিনিট। এই জিনিসগুলো না আমার কাছে খুবই লাগতো, যে একটু ও আমার কথা শুনতেছে না। হুম। তো আমি ওকে এগুলা বলার পরে, তো ডক্টরের সাথে আমি এগুলো শেয়ার করলাম। শেয়ার করার পরে উনি আমাকে বললো যে ওর কি ছোটবেলায় কোনো খিঁচুনি বা এরকম কিছু হয়েছিল? তো আমি বললাম যে হ্যাঁ, ওর 2.5 বছর বয়সে ওর জ্বর ছিল, জ্বর থেকে খিঁচুনি হলো। আমি তো তখন আমরা এটা ট্রিটমেন্ট নিয়েছি। হ্যাঁ, হুম। তো ওখানে এক ডক্টর বলেছিল আমাদেরকে ওর ব্যাকবোন থেকে একটা জেল নিবে, ওটা কি টেস্ট করানোর জন্য।
যে পরবর্তীতে এটা কোনো ইফেক্ট আছে কিনা, যাতে কোনো প্রবলেম না হয়, কিন্তু বাট আমরা দেইনি এটা করতে। হ্যাঁ, তো উনি ডক্টর আমাদেরকে একটু ইজি করতে দিল। ইজি করতে দেওয়ার পরে উনি রিপোর্ট দেখে বললো যে তেমন তো কোনো প্রবলেম নাই, ঠিক আছে, ওর একটু মানে হাইপারই আছে। তো ওই ডক্টর আমাদেরকে, ওই সাইকিয়াট্রিস্টও আমাদেরকে ওষুধ দিয়েছিল। আর ওর কথাগুলো শোনার পরে, ওর মুখে থেকে শোনার পরে বললো যে এটা কোনো সমস্যা না, তুমি এগুলাকে কোনো রকম ভাবে পাত্তা দিবা না, তোমার গুণা হবে না, ঠিক আছে, তুমি এখনো যাই হোক, তারপরে দিয়ে না এরকম করতে করতে ডক্টর ওনা ওষুধগুলা খাওয়ালাম না, তো ওই যে হাইপারের জন্য যে ওষুধগুলা দিল, দেখলাম যে ওনা আরো ওই জিনিসগুলো ওই ওই একই মেটার নিয়ে সে অনেক দূর চলে যাচ্ছে। মানে আপনার অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এরকম চলে আসলো, কিন্তু তার কোনো পরিবর্তন হচ্ছে না। দেন আবার আমি সেই সাইকিয়াট্রিস্টের সময় সাথে মানে দেখা করলাম। দেখা করানোর পরে উনি আমাকে যে, আমি ওনাকে বলেছি আবার যে আপনি যে প্রথম যে ওষুধগুলো দিয়েছিলেন আমি ওগুলোকে মানে খাওয়াইনি। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তো উনি আমাকে একটা ওষুধ দিল, সেটা হচ্ছে ওর ঘুম কম দেখে সিজোডন 1 আর ট্রাইডিল আর হচ্ছে ফ্লোরেস। যেহেতু ওর বয়স কম ছিল, ফ্লোরেসটা ওর হাফ করে দিতে বলেছে 2 বেলা, আর সিজোডন 1টা রাতে ঘুমানোর আগে। ডক্টর আমি এটা কন্টিনিউ স্টিল আজকে পর্যন্ত আমি করছি, বাট আমার ছেলের কোনো রকম চেঞ্জ নাই। ও কি করে, ও ডে বাই ডে এখন যেটা আমি মানে বুঝতেছি এজ এ মা হিসেবে, আমি আসলে বলতে গেলে কষ্ট লাগে আমার। আমার ছেলেটা গত বছর ডক্টর সে লেখাপড়া করতো, যতটুকু করতো সে ভালো রেজাল্ট করেছে। এবছর সে হাফ ইয়ারলিতে খুব ভালো করে নাই, যার জন্য সে বৃত্তিতে সিলেক্টেড হতে পারে নাই। হ্যাঁ, অন্য সাবজেক্ট ভালো আছে, কিন্তু ম্যাথে সে ভালো ছিল। গত বছর লাস্ট ইয়ারে সে আপনার 90 এর উপরে তার নাম্বার থাকতো, কিন্তু এবছর সে কিছুতেই তাকে বসাতে পারি না। এই বসলে বলবে কি 5 মিনিট 2 মিনিট, টিচার আসে, টিচার পড়াতে চায় না। কি করব ডক্টর? মানে তারা 2 মাস 3 মাস পড়ানোর পরে বলে যে আমি আসলে স্টুডেন্ট বসে না, তাহলে আমি কি করব? হ্যাঁ, চলে যেতে চায় বা চলে গেছেও কয়েকজন। এখন সে অঙ্ক করতে চায় না, সে পড়তে বসতে চায় না, তার মধ্যে একটা অস্থিরতা। আর সবচেয়ে বড় জিনিসটা যেটা করে, আমরা যখন আমি এই জিনিসটা ফিল করতেছি যে কয়েক মাস যাবত, ওকে যখন পড়তে বসতে বলি, সে ইন দ্য মিন টাইম কি করে, সে আমাদেরকে ওই সাবজেক্টটাকে নিয়ে আসে যে ওর এখন মন খারাপ, ওর খারাপ চিন্তা হচ্ছে, ওর ভালো লাগতেছে না, আমাকে এখন কিছু বলবা না, এই জিনিসগুলোকে সে আমাদের সামনে শো করে। এখন আমি গত মাসে দেখিয়ে আসছি ডক্টরকে, যে সাইকিয়াট্রিস্ট। তারপরে পাশাপাশি আমি একজন গত 2-3 মাস আগেও আমি একজন সাইকোলজি দেখিয়েছি, এবং গত 15 দিন আগে একজনকে দেখিয়েছি। ও আমাদেরকে বলে যে ওই সাইকোলজিস্ট দেখাও, আমি ওখানে গেলে ভালো হয়ে যাব। হ্যাঁ না, তা আমি ওকে বলি যে বাবা কতজন দেখাবো, যদি তুমি নিজে থেকে ঠিক না হও তাহলে কতজনকে দেখাবো আমরা, বলো। সাইকোলজিস্ট কি বললো? সাইকোলজিস্ট বলে যে এটা ওর একটা প্রবলেম হয়ে গেছে। লাস্ট যেটা দেখিয়েছি 1 উইক আগে, খুব জুনিয়র একটা মেয়ে সাইকোলজিস্ট। কোন সংস্থায় কি, কোন সংস্থায় গিয়েছিলে নাকি? না না না, সংস্থায় না, এটা আমি পান্থপথে গিয়েছিলাম। যদি নামটা হাইড করতেছি আমি, ঠিক আছে? না না, কোন সংস্থা কি না এটা জানতে চাচ্ছিলাম আর কি। সরি, আপনার কথা বুঝতে ডাক্তারের নামটা, সাইকোলজিস্টের নাম শুনতে চাইনি। কোন সংস্থা কি না, ওটা সংস্থান হয় না, কোন একটা সংস্থায় অনেকে বসে, ওরকম না? না 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 না, ওরকম বসে কয়েকজন বসে ওখানে? হ্যাঁ, ওখানে বসে, অনেকেই বসে ওখানে। ওকে, বুঝেছি। ওখানে অনেকেই বসে, ওখানে সাইকিয়াট্রিস্টও আছে, সাইকোলজিস্টও আছে, সাইকিয়াট্রিস্টও আছে, সাইকোলজিস্টও বসে। হ্যাঁ, বাট আমি সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি তো অন্য জায়গায়। না, ঠিক আছে, এখন বুঝতে পেরেছি। যাই হোক, এখন ডক্টর আপনাদের কাছে আমার প্রশ্নটা হচ্ছে এইটা, যে আমার ছেলে, ওকে যখন পড়তে বসতে বলি তখন সে এরকম ভাবে আমাদেরকে মানিয়ে করে যে আমার মন খারাপ, আমার এখন ওইরকম চিন্তা হচ্ছে। হ্যাঁ, অটোমেটিক্যালি না সে চেঞ্জ হয়ে যায়। কিন্তু ওর যে রিকোয়ারমেন্ট গুলা, ও টিভি দেখতেছে ডক্টর, ও ঘুম থেকে উঠেই টিভি ছেড়ে বসে, ও কখনো বই নিয়ে বসে না। প্রশ্ন ছিল, আমাদের একটু তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ হয়ে যাবে বোধহয়, বেশি সময় নেই। একটু আমি প্রশ্ন করি, ও কি একা সন্তান? জি জি জি, ও আমার একা সন্তান, একমাত্র সন্তান, সেই জন্য মনোযোগটা একটু ওর দিকে একটু বেশি হচ্ছে, স্বাভাবিকভাবেই হচ্ছে।
আর যেটা হচ্ছে যে ওর কি সাইকোলজিস্ট কি ওর কন্ডিশনটার কথা কিছু বলেছে, কোনো শেয়ার করেছে যে ওর? হ্যাঁ হ্যাঁ শেয়ার করেছে, সেটা শেয়ার কি? করেছে। কি বলেছে? ও বলেছে যে ওর এরকম প্রবলেম হয়, অনেক খারাপ চিন্তা চলে আসে। না না, ওইটা কোনো নাম দিয়েছে? ওর যে কন্ডিশনটা ওটার কি কোনো নাম দিয়েছে? একটা হ্যাঁ তো দিয়েছে বোঝা মনে হয়, যাচ্ছে আমি আসলে বলতে পারছি না এখন। ও অবসেসিভ হয়ে যাচ্ছে, যেটা যখন ওই একটা চিন্তা মাথায় ঢুকলে ওটা থেকে বের করতে পারছে না। হ্যাঁ হ্যাঁ অবসেশন বা এরকম কিছু রিলিজিয়াস এই বলেছে? এটা ওর এটা, হ্যাঁ ধর্মীয় ইয়ে নিয়ে ওর এটা না না, বেশি। সেটা বুঝেছি, কোনো হ্যাঁ। অবসেশনের কথা বলেছে কিনা, যে ও একটা অবসেসিভ ইয়ের মধ্যে আছে? হ্যাঁ অবজেক্টিভ এর মধ্যে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা বলেছে? জি 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 আচ্ছা, এটা okay. বলেছে। হুম, ওকে। কিন্তু না ডক্টর, আমি একটু কথা বলি। আমি যেমন সাইকিয়াট্রিস্ট, যে ওনাকে যখন বলি না, উনি বলে যে লেখাপড়া আগে পরে করেন ওকে, আপনার আচ্ছা, আগে সুস্থ হোক, বুঝেছি। ঠিক হয়ে আমরা যাবে। ওটা লম্বা না করি, আসলে এমনিতে ঠিক হবে না, এটা তো চিকিৎসার ছাড়া ঠিক হবে না। আর আচ্ছা, আচ্ছা। ওর ও আসলে মানে মানে ওকে কি ও কি বলতে পারে, ওর মানে ও কি ঠিক মতো বোঝাতে পারছে কখন হ্যাঁ হ্যাঁ কেমন হ্যাঁ বুঝাতে লাগছে? পারে, ও সব বুঝাতে পারে, ও কথা বলতে পারে, ও প্রবলেম গুলো আপনাকে বলতে পারবে। ওর কি বন্ধু বান্ধব আছে? ও তো আসলে বাসায় তো একাই থাকে, বাসায় স্কুলে আছে বন্ধু, না না, এখানে বাসাতে নাই। স্কুলের ফ্রেন্ডরা কখনো বাসায় আসা বা ওদেরকে না বাসায় না না ডাকা, না না, এটা এরকম কখনো কোনো হয়নি? আসলে ইয়ে নাই, না না। মানে ও তাহলে ওর পাস টাইম কি, ও কি করে সময় কাটায়? আচ্ছা, ও সকালে ঘুম থেকে ওঠে, ওর 12টায় তো স্কুলে চলে যায়, তারপরে 5:30 বাজে আসে, এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে, তারপরে কিছুক্ষণ টিভি দেখে, তো টিচার আসে, তখন টিচারের কাছে কিছুক্ষণ সময় বসে, এভাবেই সময় যায় মানে ওর। ওর আর বিনোদনের কিছু নেই আর কি, তাই তো? না 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 না, কোনো বিনোদনের কিছু খেলাধুলা, নাই। কোনো বিনোদন কিছু নেই না ওর? না না, এই যে আমাদের সাথে মা বাবার সাথে গল্প করে, আমরা তো চাই ডক্টর মা আমরা। বাবা তো ওর বয়সের না, মা বাবা তো বড়। আচ্ছা, যাই হোক, বড়, একটু বড়। একটু 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 লাইনে থাকতে হবে, আমাদের সময় ফুরিয়ে যায় চট করে। একটু আমাদের অতিথিদের কোনো প্রশ্ন থাকতে পারে, মানে প্রশ্নটা তো এটাই যে এখন কিভাবে ছেলেকে নিরাময় করা যায়। আমি হ্যাঁ, একটু হ্যাঁ। অতিথিদের কাছে যাচ্ছি, ওদের কোনো প্রশ্ন আছে কিনা দেখছি। বুশরা, কোনো ও প্রশ্ন? তো কথা বলতে চাচ্ছে আপনাদের সঙ্গে। ও কথা যাওয়া বলতে যাবে? চাচ্ছে? ও, হ্যাঁ, হ্যাঁ। দ্যাটস রিয়েলি ফ্যান্টাস্টিক। ও বলুক তাহলে। আচ্ছা ঠিক আছে, বাবা আসো, বাবা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু জোরে বলো। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছো, কিন্তু তুমি তো অনেক কষ্ট পাচ্ছো, তাই না? জি সো তোমার কষ্ট একটু তুমি বলতে চাও আমাদেরকে, তোমার মতো করে। মা তো মার মতো করে বলেছেন, তুমি কিছু বলতে চাও? জি, আমার চলে মাথার ভিতরে একটা চিন্তা আসতে থাকে, হ্যাঁ। যেটা থেকে আমি বের হতে পারি না। চিন্তাটা আর তুমি বের করতে পারো না, চিন্তাটা তোমাকে একদম ভীষণ বিরক্ত করে, তাই তো? একটা বিরক্তিকর চিন্তা আসতে থাকে। হ্যাঁ। এইটার জন্য আমি মাঝে মাঝে একটা কাজ বারবার করে ফেলি। হ্যাঁ, বারবার একই কাজ করে ফেলো, এবং তারপর নিজের উপরেও রাগ লাগে অনেক সময়, না? হুম, জি। হ্যাঁ, ওকে। তুমি একটু লাইনে থাকো, আমাদের অতিথিদের কোনো প্রশ্ন আছে নাকি জিজ্ঞেস করি। তোমাদের কোনো প্রশ্ন আছে ওর কাছে? আচ্ছা। আমার একটা প্রশ্ন আছে, তোমার কি কোনো মানে অন্য কোনো, এটা তো আছেই, অন্য কোনো কিছুতে মানে আগ্রহ বা প্যাশনের জায়গা? তুমি কি খেলাধুলা, ফুটবল বা ক্রিকেট, আমার ফুটবল খেলাইতে আগ্রহ আছে। কোথাও খেলো? মানে তুমি খেলা কি হয়? ফুটবল খেলো? আমি স্কুলে খেলি। স্কুলে খেলো? খেলো। বাপ রে বাপ, তুমি তো দারুণ একটা লক্ষ্মী ছেলে। হ্যাঁ, তোমার কি ঘুম হয় ঠিক মতো? হ্যাঁ। ঘুমাতে পারো? জি। ওকে, তো ঠিক আছে। একটু মার কাছ থেকে একটা প্রশ্ন করে আমরা আলোচনা করব, আমাদের প্রোগ্রাম প্রায় শেষের পথে, তো মাকে একটা কথা একটু জিজ্ঞেস করব, মাকে একটু দেবে? জি ডক্টর, আমি আরেকটু বলি। হ্যাঁ, একটা ও প্রশ্ন অনেক কিছু করে নিই। ভেঙে ফেলে, আমাদের ঘরে অনেক কিছু ভেঙে ফেলে যখন রাগ হয়ে যায় না। হ্যাঁ হ্যাঁ, না ছুঁড়ে সেটা ফেলে, বুঝেছি। ভেঙে ফেলে। আমার একটা হ্যাঁ। প্রশ্ন ছিল, জরুরি প্রশ্ন। মানে ওর মানে তোমার ফ্যামিলি বা ওর বাবার ফ্যামিলিতে মানসিক কোনো রোগে বা মানসিক কোনো কষ্টে আছেন? মানে না, না, মানসিক এটা নাই, তবে আমার ফ্যামিলিতে আছে, যেটা একটু মানে যে আপনার
ওসিডি যে এটা আছে মানে না? সূচিবায়ু যেটা, সূচিবায়ু মানে ধোয়া ধুই যেটা, সূচিবায়ু হাত মানে ধুচ্ছে। একটু বলি আমি, সূচিবায়ুটা না বাংলা ভুল বাংলা করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। ওসিডি হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। জি, জি, আমরা জি, জি। বাংলাটা করেছি ভুলভাবে। এটা শুনলেই মনে হয় খালি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা চিন্তা করা হয়, কিন্তু অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হচ্ছে যে একই চিন্তা বারবার হতে থাকে। হ্যাঁ, সেটা শুধু ধোয়াধুয়ি না, সেটা না, হতে পারে। আপনি যেটা আমাকে প্রশ্ন করলেন না, সেটা আমি বললাম। আমার ফ্যামিলিতে আছে, যেমন আমার বড় বোন, এরা কয়েকজন Okay. আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। there is a হ্যাঁ। family history, ওসিডির হিস্ট্রি ফ্যামিলিতে আছে, বাট সবার ওসিডিটা একরকম হয় না। হ্যাঁ, হ্যাঁ, এটা আমি শুনেছি। হ্যাঁ, ওটা হ্যাঁ, একটু জি। ওসিডির দিকে মনে হচ্ছে আমার কাছে ফিল হচ্ছে, বাট মানে উই নিড টু ফাইন্ড আউট মোর, মানে হিস্ট্রি আর একটু নেওয়া দরকার। সো আমরা আর কিছু তুমি অ্যাড করতে চাইছিলে, সেটা একটু বলো, শেষ করো তাড়াতাড়ি। না, আমি এটা বলতে চাচ্ছিলাম যে ও একটু রাগী, খুব রাগ, মানে রাগ হলে তখন সে এমন চেঞ্জ হয়ে যায়, অনেক কিছু ভেঙে ফেলে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওর ছুঁড়ে কষ্ট, মারতেছে। রাগটা না কষ্ট থেকে হচ্ছে। আজকে আমরা আবেগ নিয়ে কথা বলছি তো, অনেক কষ্ট হলে না ওটা রাগ দিয়ে প্রকাশ করে ফেলি আমরা। হ্যাঁ, ও হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ইচ্ছে করে আচ্ছা, করছে না, হ্যাঁ, হয়ে যাচ্ছে ব্যাপারটা। ওকে হ্যাঁ, আমরা পরক্ষণে না ডক্টর এমন হয়েছে, যেমন ওর লাস্ট হাফ ইয়ারলি পরীক্ষার আগের দিন সে জোরে একটা গ্লাসে, আমার ক্যাবিনেটের গ্লাসটা ভেঙে ফেললো। পরে যে আমাকে সে নিজেই বলতেছে, মা তুমি কেন আমাকে আটকেলে না? হ্যাঁ, তখন খুব কাঁদতেছিল, খুব গত কাঁদছিল। আমি সপ্তাহে শিওর একটা যে গ্লাস ওরও ভেঙে কষ্ট ফেললো। হচ্ছে। তোমাকে এটা- একটু একটু থামাই, আমাদের একেবারে সময় শেষ। আচ্ছা, জি, আমরা জি, একটু জি, যাতে sorry, ছোট আসলে করে আমি খুব আলোচনা করতে পারি। লং করে ফেলেছি আমার না না, এটা। ইটস অল রাইট, অ্যাবসলিউটলি ওকে। আমরা একটু আলোচনা করি, তোমরা জি, আমি তাহলে একটু উপকৃত হব আপনাদের এইটা। হ্যাঁ, ওকে, ঠিক তুমি আছে। আলোচনাটা শোনো, তুমি ফোনটা ছেড়ে স্ক্রিনে শোনো। ওকে, আমরা কুইকলি যদি বুশরা তুমি কিছু বলার সুযোগ পাও, আমি ওই কুইকলি। খেয়াল করছিলাম যে ও বলছিলেন যে মাথার ভিতরে চলছে, সে থামাতে পারে না। তার মানে যে এই যে আমরা যখন কোনো কিছু করতে চাই, যদি না পারি, তখন তো আমাদের রাগ উঠে। তখন ওর ওইটা ম্যানেজ করার মতো আর কোনো কিছু জানা তো নাই, তখন এই কাজগুলো আসলে করে। ও তার ভিতরে ভীষণ অসহায় অনুভূতিটা হয়। তো হচ্ছে আমরা যদি দ্রুত চলে যাই, আমি বলবো যে হচ্ছে আপা অবশ্যই সাইকিয়াট্রিস্ট এবং সাইকোথেরাপি একটু আসলে সিনিয়র কোন হ্যাঁ, সাইকোথেরাপিস্টের কাছে একটু গেলে সিনিয়র, ভালো। যেহেতু উনিও বুঝতেছেন যে হ্যাঁ আমি একটু জুনিয়রের কাছে চলে গেছি, যদি এরকম মনে সন্দেহ থাকে তাহলে কিন্তু দেখাতে পারেন যে সাইকিয়াট্রিস্টের জায়গা থেকে আসলে ফুললি ডায়াগনোসিসটা উনি বলতে পারে নাই হয়তোবা, যে এই ডায়াগনোসিসটা করা যে আসলে কি হয়েছে, এবং সেই অনুযায়ী আসলে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসা এবং সাইকোথেরাপিটা কন্টিনিউ করা। এবং আর একটু মায়ের সাইকোথেরাপি জন্য, শুধু ওর একা না, হ্যাঁ, আমার মনে হয় মায়ের যে হ্যাঁ। ওর বাবা মাও তো হ্যাঁ। চিন্তিত, ওনাদেরকে নিয়েও যদি হ্যাঁ। থেরাপিটা হয়, ওনারাও একটু মানে হয় না Relief যে feel একটু করবে, রিলিফ হুম। পাবে, একটু বুঝতে পারবে ব্যাপারটা। ফ্যামিলি থেরাপি করলে আরো হ্যাঁ, ভালো হয়। ফ্যামিলি থেরাপি করলে ভালো হয় আর কি। আর ওনাদের একটু যে পড়াশোনার জায়গাটা, রেজাল্টের জায়গাটা, এই জায়গাগুলো তো সম্ভবত একটু চাপ বোধ করে বাচ্চাটা। হ্যাঁ, ও ভালো করতে হ্যাঁ, চায় কিন্তু করতে চায়, পারছে না। পারছে না। ওই জায়গাটাও যেন মানে সহানুভূতিশীল দৃষ্টি দিয়ে দেখলে মনে হয় ভালো। সবার আগে ও হচ্ছে ইচ্ছে করে আসলে করছে না হ্যাঁ এটা। হ্যাঁ, ওই যে মা ওই জায়গা থেকে, বাবা ওই জায়গা থেকে, আসলে যার কাছে দেখাচ্ছে উনি যদি এই সমস্যাটা নিয়ে একটু ভালোভাবে ওনাদেরকে বুঝিয়ে বলেন, তাহলে মনে হয় ওনারও একটু শান্তি লাগবে আর কি। আচ্ছা, আমি যেটা বলবো, আমার ওই বাচ্চাটার কথা শুনে মনে হলো যে এটা যে তার একটা সমস্যা চিন্তার আসছে, জানে। সেটা সে অ্যাওয়ার, মানে সচেতন, খুবই সচেতন। হ্যাঁ। তো এটার জন্য সে কষ্ট পাচ্ছে, এটা সচেতন। তো এটা একটা ভালো দিক, এটাকে সিরিয়াসলি না নিয়ে, যে চিন্তাটা আমার চিন্তাটা হচ্ছে এটা আমি না, এটা একটা চিন্তা যেটা আমি কন্ট্রোল করতে পারছি না। সো এটা ভেরি গুড যে ট্রিটমেন্ট চলছে সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টের সমন্বয়ে, সেটা চালাতে হবে এখানে। এটা যেটা হতে হবে যে ওনাদের প্যারেন্টদেরকে, যেটা আপনি শেষে বললেন, যে একটু ধৈর্যশীল হতে হবে। এটা একটা লম্বা জার্নি আসলে, এবং ওনাদের যেহেতু ফ্যামিলি হিস্ট্রিও আছে, তো সব মিলিয়ে ওনাদেরকে এটাকে তাড়াহুড়ার সলিউশন নাই, তাড়াতাড়ি সব কিছু শেষ হয়ে যাবে না এটা। এবং প্লাস ওই বাচ্চারা যে অন্য যেই প্যাশনগুলো আছে, আগ্রহের জায়গাগুলো আছে, সেগুলোকে একটু নার্চার করতে হবে আর কি। অবসেশন সাধারণত একেবারে চলে যায় না, কিন্তু শিফট করানো যায়। তো যদি দেখা গেল যে সে ওই চিন্তাটা অন্য জায়গায়, যেটা প্রোডাক্টিভ কিছু হচ্ছে, ভালো কিছু হচ্ছে, সেটাতে সে অ্যাটেনশনটা দেয়, চলে যায়, একটু মানে ডাইভার্ট করা যায়, তাহলে খেলাধুলা যদি করে তাহলে ও ক্লান্ত হবে, ঘুমের কোয়ালিটি ভালো হবে, হবে।
তখন ও আরেকটু প্রোডাক্টিভ বেশি হতে পারবে আর Productive কি। বেশি হতে পারবে। খেলাধুলার মধ্যে যদি যুক্ত হয়, আমার তো মনে হয় যে ওর অনেক কিছুতে ইচ্ছা আগ্রহ আছে, আছে, খেলাধুলার মানে কি ইন্টেলিজেন্ট সময় ছেলে পায় না কিন্তু। কিন্তু। মানে একটু কথা শুনে হ্যাঁ। আমার কাছে খুব ইন্টেলিজেন্ট মনে হলো। হ্যাঁ, মানে হয় না, বোঝে অনেক আর কি, সেটাই। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব জরুরি যে এটা শর্টকাট কিছু না, এটা একটা সময় লাগবে এবং ওনাদেরকে যেতে হবে হয়তোবা ফ্রিকোয়েন্টলি প্রফেশনালদের কাছে। শুধু ওকে দেখানো না, বাবা মার দুজনেও যদি ওনারা হ্যাঁ। বসেন, থেরাপিস্টের সঙ্গে সবাই মিলিয়ে যাওয়া জি, যায় জি। আর কি। একটুখানি মনে হলো যে শুধু পড়াশোনা করছে আর গল্প করছে বড়দের সাথে, ওর যে কিছু শেয়ারিং এর জায়গাগুলো, বিনোদনের জায়গাগুলো, ওইটা কিন্তু অনেক গ্যাপ। তাহলে ওই মানুষটা কি করবে? তার তো ওই সারাক্ষণ প্রোডাক্টিভ চিন্তা করতে হয়। তাহলে একটু যন্ত্র ভাব আর ফিলিংটা একমাত্র চলে আসে। সন্তান তো, হ্যাঁ, অন্য ওনারা- ভাই বোন থাকলে একটু দুষ্টুমি একটু, করা, হ্যাঁ, মজা করা, করা যায়। ঝগড়া করা, সেগুলো তো কিছু নেই ওর জীবনে। দুজন অ্যাডাল্টের সাথেও থাকছে, সেটাও কিন্তু একটু কঠিন। ভাই হ্যাঁ। বোনের মধ্যে যে ব্যাপারটা থাকে না, ওটাও কিন্তু অনেক রিলিফ হ্যাঁ, দেয় relief করে আসলে। আমাদেরকে। তো আমাদেরকে শেষ করতে হবে এখন? হ্যাঁ, সময় শেষ আসলে, ওকে শেষ করতে হচ্ছে। তো ধন্যবাদ তোমাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ। আশা করছি আবার দেখা হবে আগামীতে। আর আমাদের সময় শেষ, ঘন্টা বেজে গেছে। সুপ্রিয় দর্শক, শেষ করতে হচ্ছে। আমরা আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু রেখেছি যে আমরা অনেক সময় শুনি আমাদের ক্লায়েন্টরা বলে যে আপা, আমার বাচ্চাটা যে এরকম অশান্তির মধ্যে বড় হচ্ছে, তাতে ও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, নাকি আমরা যদি আলাদা হয়ে যাই তাতে বাচ্চাটা বেশি ক্ষতিগ্রস্ত হবে? তো এই যে একটা প্রশ্ন, এটা খুব, আমি বলবো, $1 বিলিয়ন কোয়েশ্চেন, যে আসলে বাচ্চার ক্ষতি কিসে বেশি হয়? অশান্তি দেখে দেখে বড় হলে বেশি ক্ষতিগ্রস্ত থাকে, বাচ্চারা বেশি ক্ষতির শিকার হয়, নাকি আমরা আলাদা থেকে দুই জায়গায় থেকে বাচ্চাটাকে যদি দুজনেই মিলে দুই জায়গায় থেকে বড় করি, তাতে বাচ্চাটা বেশি ক্ষতিগ্রস্ত হবে? খুবই কঠিন প্রশ্ন। আগামীতে আমরা এটা নিয়ে আলোচনা করব যে অশান্তির ভেতরে বেড়ে ওঠা শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হয়, নাকি স্বামী স্ত্রী আলাদা থাকলে তাদের বেশি ক্ষতি হয়। আমরা সেই বিষয়ে আলোচনা করব আগামীতে। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।